হ্যালো ডিয়ার, আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব পড়াশোনা করছো। তো আজকে আমরা এই ভিডিওতে ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় কি করে 25-এ 25 পাওয়া যায় ইংলিশে সেটা আমরা আলোচনা করব। একদম তোমরা পাবেই ডব্লিউবিসিএস ইংলিশে প্রিলিমিনারিতে যে পরীক্ষাটা আসছে, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, তোমরা ইংলিশে 25-এ 25 পাবে। যে রুলস গুলো আমি বলবো বা যে কতগুলো আমি বলবো একটু করে তোমরা ফলো করো, একদম পাবেই কনফার্ম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই যাবো, হ্যাঁ? একদম 25-এ 25 পাবো আজকে আমরা, কেমন? আজকে পাবো না, পরীক্ষার হলে পাবো, কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আমরা 25-এ 25 পাবোই। তাহলে শুরু করা যাক, কেমন কি স্ট্র্যাটেজি আমাদের ফলো করা উচিত। দেখো, তোমাকে এইটা হচ্ছে এই পুরো তোমার 25-এ 25 পাওয়ার মূল মন্ত্র হচ্ছে এই জিনিসটা। তোমাকে এই জিনিসটা প্রতিদিন একটু ফলো করতে হবে, হ্যাঁ? আচ্ছা, এটা একটু স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, যাতে এইটা তুমি পরে প্রতিদিন এইটা দেখবে। আবার শুধু এইটা তুমি চোখ বোলালেই হবে। দেখো দেখো, ফার্স্ট আমি 1 2 3 4 করে এরকম পরপর আমি দিয়েছি, যাতে করে কোনো টপিক যেন তোমার বাদ না যায়। এখানে এই প্রত্যেক এই 6টা জিনিস তোমাকে ফলো করতে হবে 25-এ 25 পাওয়ার জন্য, আর পাবেই একদম শিওর। দেখো, ফার্স্ট হচ্ছে ভোকাবুলারি। দেখো, ভোকাবুলারিটা তোমাকে নিজেকে করতে হয়। ভোকাবুলারি সবাইকে, পৃথিবীতে এমন কোন টিচার নেই যে টিচার বা যে মানুষটা তোমার হয়ে ভোকাবুলারি মুখস্থ করবে। ভোকাবুলারি মুখস্থ তোমাকে করতে হয়। টিচার কি করতে পারে? টিচার তোমাকে গ্রামার শেখাতে পারে, ইংলিশ গ্রামার টিচার তোমাকে শেখাবে, কিন্তু ভোকাবুলারি তোমাকে নিজেকে করতে হয়। যেমন একটুখানি পার্থক্যটা দেখে নাও। দেখো, আমি যে কোনো গ্রামার তোমাকে শেখাবো না, কিন্তু জাস্ট একটা টপিক তোমাকে বোঝাচ্ছি যে কোন জিনিসটা তোমার করতে হয় আর কোন জিনিসটা টিচার করে দেয়। দেখো, মনে করো যদি এরকম একটা সেন্টেন্স লিখি আমি, রাম ডাজ নট হ্যাজ দ্য বুক, এরকম একটা সেন্টেন্স আছে, রাম ডাজ নট হ্যাজ দ্য বুক। আচ্ছা, এই সেন্টেন্সটা কোথায় ভুল আছে বলতে পারবে? আমি বলে দিই সেন্টেন্সটা ভুল আছে। এই যে সেন্টেন্সটা লেখা আছে রাম ডাজ নট হ্যাজ দ্য বুক, সেন্টেন্সটা ভুল আছে। এবার ভুলটা কোথায় আছে দেখো। প্রথম কথা আমি বলি যে ডাজ ডাজ কোন টেন্সে হয়? ডাজ হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্সে ডাজ হয়। দেখো, সিম্পল SIMPLE, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে ডাজ হয়। আরেকটা হয় ডুও হয়, হ্যাঁ? ডু বা ডাজ সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। মনে রাখবে, কোন সেন্টেন্স কোন টেন্সে আছে এটা আমরা বুঝবো সেই ভার্বের কনস্ট্রাকশন দেখে। দেখো, এখানটা ডাজ আছে, তো ডাজ ডু বা ডাজ সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, ডিড সিম্পল পাস্ট টেন্সে হয়। মনে রাখবে, ডু বা ডাজ সিম্পল প্রেজেন্ট টেন্সে আর ডিড হয় সিম্পল পাস্ট টেন্সে। এবার দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ডু বা ডাজ করি। এবার তাহলে ভুলটা কোথায় আছে? দেখো, ভুলটা আছে এই জায়গাটায়। কোথায় ভুলটা আছে আমি জাস্ট তোমাকে একটুখানি দেখিয়ে দিই। মনে করো তোমাকে একটা ওয়ার্ড দিয়েছি গো। গো মানে কি? গো মানে যাওয়া। আচ্ছা, গো এর সাথে এস বা ইএস যোগ করে আমরা কি করি? গোস করি, রাইট? ঠিক সেরকম মনে করো হ্যাভ। দেখো, মনে রাখবে সব সময়, মনে রাখবে সবসময় হ্যাজ, HAS, মনে করো HAS, হ্যাজ, এরকম বলে কোন ওয়ার্ড তুমি ডিকশনারিতে মেইন ওয়ার্ড হিসেবে পাবে না। এইটার মেইন ওয়ার্ড হচ্ছে হ্যাভ, মনে রাখবে সবসময় হ্যাভ। আরেকটা ব্যাপার হলো গো। গো এটা তো ভার্ব, মেইন ভার্ব। গো মানে কি? যাওয়া। ঠিক সেরকম হ্যাভ, এটা অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে, আর এইটা মেইন ভার্ব হিসেবেও কাজ করে। এটা মেইন ভার্ব, এটা একটা নির্দিষ্ট মানে আছে। যেমন মনে করো এটার হ্যাভের মানে হয় আছে, আছে অর্থে বোঝে, আরো অনেক মানে আছে হ্যাভের, তোমরা ডিকশনারি দেখে নিও। তো যদি আমরা এইখানে যে সেন্টেন্সটা মানে হচ্ছে হ্যাভ মানে আছে। এইবার দেখো, আমরা এস বাই এস কখন যোগ করি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। ঠিক সেরকম হ্যাভ, হ্যাভ আমরা হ্যাভ, ঠিক সেরকম হ্যাজ, এই হ্যাজ কখন ইউজ করা হয়? হ্যাজ হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, কিন্তু হ্যাভ হয় বাকি সব ক্ষেত্রে। এইবার তোমাকে যদি এরকম একটা সেন্টেন্স লেখা, এটা কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ? এটা কিন্তু পরীক্ষা আসে। দেখো, তো মনে করো এরকম যদি একটা সেন্টেন্স লেখা হয়, রাম ডাজ নট গো দেয়ার, এইটা মানে কি? রাম সেখানে যায় না। তাহলে আমাদের নিয়মটা কি? যখন আমরা ডাজ লিখি তখন ভার্বের বেস ফর্ম লিখি, রাইট? যখন আমরা ডাজ লিখি তখন ভার্বের বেস ফর্ম লিখি, তখন কিন্তু এস বাই এস লিখি না, অর্থাৎ আমরা এই পোর্শনটা লিখি, রাইট? ঠিক সেরকম তাহলে যখন আমাদের ডাজ হবে তখন এই হ্যাজ হবে না, তখন আমরা এইখানটা কি করব? এইখানটা আমরা হ্যাভ করব। তাহলে এইটার কারেক্ট সেন্টেন্স কি হয়? রাম ডাজ নট হ্যাভ দা বুক। নিয়মটা কি? নিয়মটা হলো যখন আমরা ডাজ করব, ডু বা ডাজ যখন আমরা করব, তখন আমরা সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম করব, বেস ফর্ম এই ফর্মটা করব। এই কারণে ডাজ এর সাথে আমরা সবসময় হ্যাভ করি।
বোঝা গেল? এই কারণে এটা হ্যাজ ভুল ছিল। তোমাকে পরীক্ষায় ডব্লিউবিসিএস এর পরীক্ষায় সেন্টেন্স ইমপ্রুভমেন্টের উপর একটা প্রশ্ন থাকেই, 4টে সেন্টেন্স দিয়ে দেবে, সেখান থেকে একটা কারেক্ট সেন্টেন্স তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এই নিয়মের উপর বেস করে তোমাকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন থাকবে। তাহলে দেখো তোমাকে টিচার এইটা করাতে পারে যে দেখো যখন ডাস থাকে তখন ভার্বের বেস ফর্ম হয়, এই কারণে ওখানটা হ্যাজ হয় না হ্যাভ হয়। বোঝা গেল? আসলে হ্যাজ কখন হয়? মনে করো এইরকম যদি একটা সেন্টেন্স লিখি, রাম হ্যাজ দা বুক, এইখানটা হবে রাম রাম হ্যাজ দা বুক। আবার ঠিক ঠিক যেরকম আমরা এরকম লিখি, রাম গোস দেয়ার, THERE, রাম সেখানটা যায়, রাম হ্যাজ দা বুক, আমরা এরকম করতে পারি। তাই তোমাকে টিচার কি করবে, টিচার তোমাকে গ্রামারের এই নিয়মগুলো শেখাতে পারে। কিন্তু এইবার মনে করো তোমাকে এই জিনিসটা করতে হচ্ছে, সাপোজ মনে করো, হ্যাঁ মনে করো তোমাকে এরকম একটা ভোকাবুলারি দিয়েছে, রিলিংকুইশ, দেখো RELINQUISH, রিলিংকুইশ মানে কি? রিলিংকুইশ মানে হলো ত্যাগ করা। দেখো এটা ফ্রেজাল ভার্ব কি হয়? এটার ফ্রেজাল ভার্ব হয় গিভ আপ, রাইট? এটার সিনোনিম কি হয়? লিভ, LEAVE। এটার সিনোনিম আরো হয় অ্যাবান্ডন, ABANDON। এটার সিনোনিম আরো হয় ফোরসেক, FORSAKE। তাহলে দেখো এই যে এই তোমাকে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ আপ, যেটা সিনোনিম হচ্ছে এতগুলো, এইগুলো কি? এগুলো তোমাকে নিজেকে মুখস্থ করতে হবে। তাহলে তোমাকে ভোকাবুলারিটা নিজেকে মুখস্থ করতে হবে। আর ইংলিশ গ্রামারের উপরে যে গ্রামারের যে নিয়মটা শেখালাম, ওই গ্রামারটা টিচার তোমাকে শেখাবে। পৃথিবীতে এমন কোনো টিচার নেই যে টিচার তোমার হয়ে গ্রামারের নিয়ম, এই তোমার হয়ে ভোকাবুলারি মুখস্থ করবে বা তোমাকে ভোকাবুলারি মুখস্থ করিয়ে দেবে, এমন কোনো টিচার নেই। কিন্তু সমস্ত টিচার তোমাকে ইংলিশ গ্রামার শেখাতে পারবে, রাইট? তো ইংলিশ গ্রামারটা তুমি টিচারদের কাছ থেকে শিখবে, আর ভোকাবুলারি যেটা আছে সেটা তোমাকে নিজেকে মুখস্থ করতে হবে, রাইট? এইবার তাহলে দেখো আমরা যদি আগের পেজে আসি, দেখো এখানটা যে ভোকাবুলারি যেটা আছে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়ম, এইগুলো তোমাকে নিজেকে মুখস্থ করতে হবে। প্রতিদিন তোমাকে মুখস্থ করতে হবে। দেখো এইখানটা সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়ম, এগুলো তো জানো। বিল্ড বিল্ড ডেইলি ওয়ার্ড। আচ্ছা আরেকটা ব্যাপার হলো তুমি তো ভোকাবুলারি তো মুখস্থ করবেই, যে কোনো বই থেকে। কোন বই থেকে করবে আমি দেখিয়ে দেবো যে তুমি কোন বই থেকে ভোকাবুলারি পড়বে। কিন্তু তার আগে একটা বিষয় আছে, মনে করো যখন তুমি প্র্যাকটিস করছো কোনো ইংলিশ কোনো কিছু, মনে করো তুমি ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করছো বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করছো, তোমাকে নিজে একটা ডায়েরি করতে হবে বা একটা খাতা বানাতে হবে, যে খাতায় তুমি নিজে ভোকাবুলারি গুলো লিখবে। যেটা কিভাবে লিখবে ভোকাবুলারি, এটা কিন্তু খুব দামি ব্যাপার। দেখো তুমি ভোকাবুলারি কি করে খাতায় নোট করবে, এটা কিন্তু অনেকেই ভুলভাল করে ফেলে। হ্যাঁ দেখো তুমি দেখো মনে করো আমি এক্সাম্পল দিচ্ছি, এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, গো। দেখো গো, এরকম একটা এক্সাম্পল দিলাম, গো মানে কি? যাওয়া। আচ্ছা এটা কি? এটা হচ্ছে ভার্ব। বোঝা গেল? গো মানে ভার্ব। তো এইটার যখন তুমি বাংলা মানে লিখবে, এখানে লিখবে যাওয়া। অন্তঃস্থ হয় না, যাই হোক হয়, ভুলে গেছি, যাই হোক যাওয়ার বানানটা, বাংলা বানানটা ভুলে গেছি, সে অন্য ওয়ার্ড নাও। দেখো মনে করো ওই ওয়ার্ডে আছে RELINQUISH, রিলিংকুইশ, এটা হচ্ছে ভার্ব। তুমি যখন কোনো ওয়ার্ড লিখবে, সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচে, সেটা কিন্তু তোমাকে সাইডে লিখতে হবে গ্রামারে, এই ব্র্যাকেটের মধ্যে করে। হ্যাঁ, তো রিলিংকুইশ এইটা হচ্ছে একটা ভার্ব, তো সাইডে তুমি লিখলে রিলিংকুইশ, এটা মানে কি? ত্যাগ করা। এইটা মানে হচ্ছে ত্যাগ করা। আচ্ছা এইটার সিনোনিম কি আমরা জানি। এইখানে তুমি 1 নম্বর দিলে, এটা সিনোনিম এর নিচেই লিখবে। যখন তুমি নিজে যখন কোনো ডায়েরি বা তুমি যখন কোনো খাতা মেইনটেইন করবে, ত্যাগ করা, এটা সিনোনিম মনে করো লিভ, LEAVE, লিভ। যেমন মনে করো আর হচ্ছে ফোরসেক, FORSAKE, এই ব্যাপারগুলো। আরো যে কটা সিনোনিম হয়, অ্যাবান্ডন, এরকম যে ব্যাপারগুলো আছে এইগুলো। তাহলে তুমি যখন ওয়ার্ড খাতায় লিখবে, দাগ নম্বর দেবে, এইখানটা তুমি এরকম ওয়ার্ড লিখলে, তার পার্টস অফ স্পিচ লিখবে, সেটা বাংলা মানে লিখলে, তার নিচে তুমি এরকম ভাবে তার সিনোনিম গুলো লিখবে। এখন এই ওয়ার্ড গুলো তুমি কোত্থেকে লিখবে? কোনো ভোকাবুলারি বই থেকে না,
কোনোদিন তুমি ভোকাবুলারি যে বই আছে, ভোকাবুলারি বই থেকে কখনো তুমি ওয়ার্ড খাতা লিখবে না। এই ওয়ার্ডগুলো তুমি লিখে, মনে করো তুমি নিউজ পেপার পড়ছো, স্বাভাবিক তোমাকে নিউজ পেপার পড়তে হয়, তুমি ইংলিশ নিউজ পেপার পড়ছো বা তুমি ইংলিশ ডব্লিউবিসিএস এর প্র্যাকটিস করছো, সেখানে তুমি কোনো আননোন ওয়ার্ড খুঁজে পেলে সেই আননোন ওয়ার্ড তুমি খাতায় ভেবে লিখবে, 1 2 3 4 5 করে ভেবে লিখবে। এই খাতা মেনটেন তোমাকে করতেই হবে, তোমাকে নিজেকে খাতা মেনটেন করতে হবে। দেখবে ভোকাবুলারি আস্তে আস্তে তোমার ইমপ্রুভ হবেই। আর ভোকাবুলারি কখনো একদিনে ইমপ্রুভ হয় না, এটা তোমাকে একটা কন্টিনিউয়াল প্রসেস, তোমাকে এটা মানে কন্টিনিউটা করতেই হবে, বুঝা গেল? আচ্ছা, তা তোমাকে এইভাবে ডায়েরি বা খাতা তোমাকে মেনটেন করতে হবে। তারপরে দেখো, তাহলে আমাদের ভোকাবুলারিটা এইভাবে করতে হবে। গ্রামার ফাউন্ডেশন, দেখো গ্রামারের বেসিক যে জিনিসগুলো থেকে ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসবেই। ফার্স্ট টেন্স তোমাকে ভালো করে জানতে হবে, আর্টিকেল থেকে প্রশ্ন আসবে, প্রিপজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স কারেকশন, এইগুলো হচ্ছে তোমাদের একদম বেসিক জিনিস। এইগুলোর উপর বেস করে তোমাদের ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসবেই। তারপর দেখো, তো এগুলো তো জাস্ট ওটা এক্সপ্লেন করা হয়েছে। রিড, আচ্ছা এখন ব্যাপার হলো যে এখন নিউজ পেপার আর ম্যাগাজিন এখন কিন্তু পড়ার সময় নেই। যারা ভিডিওটা পরে দেখবে, মনে করো যারা এর পরের বছরে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই নিউজ পেপার পড়বে, কিন্তু এখন যেহেতু সামনে পরীক্ষা, এখন স্বাভাবিকভাবে সবার কাছে নিউজ পেপার পড়ার মতো সময় নেই। তো নিউজ পেপার তোমাকে পড়তে হবে না, এখন তোমাকে নিউজ পেপার পড়তে হবে না। তারপরে এগুলো তো ওটা সম্পর্কে ব্যাখ্যা করা আছে। আচ্ছা, এইটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে সলভ পাস্ট ডব্লিউবিসিএস এর ইংলিশ পেপার। ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আছে, একটা প্রশ্ন যেন বাদ না যায়। ডব্লিউবিসিএস এ ইংলিশের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আছে, আমি কিন্তু ইংলিশের কথা বলছি, অন্য পেপারের কথা বলছি না, অন্য সাবজেক্টের কথা বলছি না। ডব্লিউবিসিএস এর যে কটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে ইংলিশের, সব কটা ইংলিশের কোশ্চেন তোমাকে একদম ঠোঁটস্থ রাখতে হবে। সব কটা ইডিয়ম, সব কটা ওয়ান ওয়ার্ড, সব কটা প্রিপজিশন, সমস্ত কিছু একদম পুরো মুখস্থ করে ফেলতে হবে পড়তে পড়তে। তাহলে কিন্তু তুমি অবশ্যই ভালো একটা র্যাঙ্ক করতে পারবে। প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমাকে সলভ করতেই হবে। তারপর এটা তোমাকে অ্যানালাইজ করতে হবে, ট্রেন্ড, এগুলো আলাদা ব্যাপার। মক টেস্ট, সেটা তো ঠিক আছে, মক টেস্ট দিতে হবে। সিমুলেট, আচ্ছা সিমুলেট মানে কি জানো? সিমুলেট এক্সাম কন্ডিশন, অ্যাকচুয়ালি সিমুলেট মানে হচ্ছে অনুকরণ করা। এখানে বলে যে সিমুলেট এক্সাম কন্ডিশন মানে তোমাকে বাড়ির মধ্যে বসে এক্সাম হলে যে অ্যাটমসফিয়ারটা হয়, ওই অ্যাটমসফিয়ারটা তোমাকে বাড়ির মধ্যে বসে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করতে হবে। মানে ঘরে দরজা জানলা বন্ধ করে সাইলেন্টলি তোমাকে পরীক্ষা দিতে হবে। আর তোমাকে, হ্যাঁ, সপ্তাহে টেক উইকলি হোক, এখন তো সপ্তাহে করতেই হবে। আচ্ছা, এম ফর 100% অ্যাকুরেসি, ঠিক আছে। মেনটেন রিভিশন নোটবুক, যেগুলো তুমি নোট করলে সেগুলো তোমাকে বারংবার রিভিশন দিতে হবে। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, ক্লারিফাই ডাউটস। এটা কিন্তু খুব ভালো ব্যাপার, যে তুমি যে ক্লারিফাই ডাউটস, মনে করো আমি এক্সাম্পল দিচ্ছি, মনে করো তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করছো, সে কোনো কিছু প্র্যাকটিস করছো, তোমার কোথাও প্রবলেম হলো, সাথে সাথে তুমি যখনই তোমার কোথাও মনে করো তোমার কোথাও প্রবলেম হবে, সাথে সাথে তুমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তোমার যে কোশ্চেনটা আটকে যাবে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। মনে করো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আচ্ছা এটা নিচে লিখি, হ্যাঁ দেখো এইখানটা, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9051833423, এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি যে বই থেকে প্র্যাকটিস করো না কেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মনে করো তোমার যে প্রশ্নে আটকাক না কেন, বই থেকে ছবি তুলে তুমি আমাকে পাঠিয়ে দেবে। আমি তোমার কোশ্চেনের উপর বেস করে আমি ভিডিও তৈরি করে দেবো। বুঝতে পেরেছো? এতটা ডিটেলসে আমি তোমার কোশ্চেনের উপর বেস করে ভিডিও তৈরি করে দেবো। সে 5 মিনিট হোক, 7 মিনিট, 10 মিনিট হোক, যাতে তোমার ডাউট ক্লিয়ার হয়। এই জন্য এইটা কিন্তু খুব দামি ব্যাপার, যে ক্লারিফাই ডাউটস ইনস্ট্যান্টলি। মনে করো তুমি প্র্যাকটিস করছো, যে বাইরে তুমি প্র্যাকটিস করছো, তুমি না বুঝেই, গ্রামারের নিয়মটা না বুঝেই তুমি টিক দিয়ে দিলে, এটা কিন্তু রং ওয়ে। তুমি কোনো দিন এটা করবে না। গ্রামারের নিয়ম না বুঝে কখনো তুমি টিক দেবে না তোমার অ্যান্সারে। কোনো ডাউট আছে, সাথে সাথে তুমি আমাকে সেটা হোয়াটসঅ্যাপ করে দেবে। আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করে দেবে। তোমার ডাউট ক্লিয়ার করার জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো, কেমন? আচ্ছা, তারপরের পেজ দেখো। এখন ব্যাপার হলো যে, ওয়েট, আচ্ছা দাঁড়াও, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, দেখো আমি আবারও বলছি যে আমি কিন্তু কোনো বইয়ের কোনো প্রমোশন করছি না। এই যে আমি আরো কতগুলো বই দেখাবো, এটা রায় মার্টিনের বই, আমি কিন্তু কোনো বইয়ের প্রমোশন করছি না। কোনো বইয়ের রাইটারের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কোনো সম্পর্ক নেই, আমি আবারও বলছি, কোনো বইয়ের রাইটারের সাথে, কোনো বইয়ের পাবলিশারের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি কিন্তু আমার এই বইগুলো ভালো লেগেছে, তাই আমি বলছি তোমাদের এই বইগুলো হেল্পফুল হবে।
হ্যাঁ, তোমাদের এই বইগুলো ভীষণ হেল্প করবে তোমাদেরকে, এই জন্য আমি বইগুলো এখানে দেখাচ্ছি। তাছাড়া আমার আর কোনো ইন্টেনশন নেই। দেখো দেখো রায় মার্টিনের এই যে বইটা বের করেছে ইংলিশ, হ্যাঁ, ইংলিশ ক্র্যাকার অ্যাডভান্সড। তো এই বইটা হচ্ছে বাংলায়, পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় বেস্ট বই। এই বইটার সাথে কম্পিট করার মতো কোনো বই নেই বাজারে। এটা এত সুন্দর করে বইটা তৈরি করেছে। তোমরা যদি বইটা থাকে তো ভালো, আর যদি বইটা না থাকে, বাংলা ভাষায় এর থেকে ভালো বই হয় না। আমি আবারও বলছি, বাংলা ভাষায় এর থেকে ভালো বই হয় না। যে বললাম না ভোকাবুলারি মুখস্থ করতে হবে, তোমরা এই বই থেকে মুখস্থ করো। এখন দেখো, এখন সময় খুবই কম, আর 2 মাস পরেই পরীক্ষা যতটা সম্ভব। ভোটের পরেই, ভোটে সে যেই জিতুক, রামশ্যাম যদুর মধ্যে যেই জিতুক, তারপর সরকার গঠন হবে, তারপরেই কিন্তু পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। তো আমাদের হাতে ম্যাক্সিমাম 2 মাস সময় আছে। এই 2 মাসে এই বইটা পড়ে উদ্ধার করা যাবে। যে গ্রামারের যে নিয়মগুলো আছে এই বইয়ে, বা মনে করো যে ভোকাবুলারি গুলো আছে, এই বইটা পড়ে উদ্ধার করা যাবে। তুমি যদি এখন ভোকাবুলারির জন্য ওই ব্ল্যাক বুক হোক, ওই বইগুলো খুব সুন্দর, যে ব্ল্যাক বুক আছে, আরো অনেক বই আছে ভোকাবুলারির জন্য, বেস্ট ভোকাবুলারি বই, ওইগুলো তুমি যদি এখন পড়ো তাহলে তোমার পরীক্ষাটা পুরো নষ্ট হয়ে যাবে। আমি আবারও বলছি, যেহেতু আমাদের এখন সময় কম, তাই তুমি শুধুমাত্র এই একটা বই পড়বে, ইংলিশের জন্য এই একটা বই পড়বে, আর কিচ্ছু করতে হবে না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বে, আর এই একটা বই করবে, আর তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো কিছু করবে না। তাহলে কিন্তু পরীক্ষাটা নষ্ট হয়ে যাবে। বারবার করে বলছি, তুমি এই বই ছাড়া এখন যদি অন্যান্য কোনো বই ফলো করো, তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা নষ্ট হয়ে যাবে। কোনো ভোকাবুলারি বই ফলো করবে না। এখন যারা পরের বছরের প্রিপারেশন নিচ্ছ, মানে এই বছর ডব্লিউবিসিএস টার্গেট করছো না, পরের বছর ডব্লিউবিসিএস টার্গেট করছো, তারা অবশ্যই ব্ল্যাক বুক বা যে কোনো ভোকাবুলারি বই তোমরা ফলো করতে পারো। কিন্তু এই বইতে অনেক ভোকাবুলারি আছে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়মস অনেক আছে। সব থেকে বড় ব্যাপার হলো এই বইটাতে, যে মনে করো তোমার যে সিনোনিম দেওয়া আছে না, সিনোনিম ওয়ার্ডের বাংলা মানে দেওয়া আছে, কিন্তু অন্যান্য ব্ল্যাক বুক হোক বা অন্যান্য যে বইগুলো আছে, ওই বইতে কিন্তু বাংলা মানে দেওয়া নেই, ওই বইতে হিন্দিতে লেখা আছে। মনে করো আমি যে বললাম যে অ্যাবান্ডন মানে ছেড়ে দেওয়া, এটা কিন্তু বাংলায় লেখা আছে ছেড়ে দেওয়া, কিন্তু তুমি যদি এটা হিন্দিতে ওই ব্ল্যাক বুক দেখো, তাহলে এটা হিন্দিতে ছেড়ে দেওয়া মানে কি সেটা লেখা আছে হিন্দিতে। এই বইটাতে প্রত্যেক কটা ওয়ান ওয়ার্ড বা সিনোনিম, অ্যান্টোনিম, ওগুলো সব বাংলায় লেখা আছে। এই জন্য এই বইটা আমি প্রেফার করছি। হ্যাঁ, এই বইটা তোমার প্রত্যেক কটা গ্রামারের নিয়ম থেকে শুরু করে ভোকাবুলারি সমস্ত কিছু A to Z বাংলায় লেখা আছে। এইটা হচ্ছে ব্যাপার। এটা ইংলিশেও লেখা, ইংলিশ নিয়ম তো ইংলিশেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে, ওয়ার্ড গুলো ইংলিশেও আছে, বাংলাতেও আছে, যেটা তোমাকে পড়ে বুঝতে কোনো প্রবলেম হবে না, তুমি ইজিলি বুঝতে পারবে। হ্যাঁ, এই বইটা একদম A to Z। আচ্ছা, এখন ওই বইটা দেখবে শেষে অনেক কোশ্চেন আছে, অনেক অনেক কোশ্চেন আছে, প্রত্যেক কটা চ্যাপ্টারের শেষে মনে করো আর্টিকেল বোঝানো হয়েছে, আর্টিকেলের শেষে অনেক কোশ্চেন আছে, যেটা তুমি প্র্যাকটিস করলে মোর দ্যান সাফিসিয়েন্ট হয়ে যাবে। মানে এর থেকে বেশি করার দরকার নেই, এই বইতে যা আছে বেস্ট এনাফ। আচ্ছা, এইটাতে গেল শুধুমাত্র ইংলিশের জন্য। এইবার মনে করো এই বইগুলো, দেখো এই বইগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। কেন হবে আমি বলছি। তুমি এখন প্রশ্ন হলো যে এমসিকিউ প্র্যাকটিস করা কি খুব প্রয়োজন? খুব প্রয়োজন মানে ভীষণ প্রয়োজন, ভীষণ। তুমি যদি শুধু থিওরি বই পড়ো, আমি এটা অন্যান্য পেপারের কথাও বলছি, মনে করো তুমি হিস্ট্রি পড়লে, জিওগ্রাফি পড়লে, পলিটি পড়লে, তুমি থিওরি বই 1 থেকে 10 বার পড়ো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি থিওরি বই পড়ার সাথে সাথে যদি এমসিকিউ প্র্যাকটিস না, যেহেতু আমাদের এমসিকিউ বেসে পরীক্ষা, আমাদের তো ডেসক্রিপটিভ পরীক্ষা নেই, আমাদের তো এমসিকিউ পরীক্ষা, শুধু বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ আর অপশনাল পেপার ডেসক্রিপটিভ, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে পেপারগুলো এমসিকিউ কোশ্চেন হয়, ওই পেপারগুলো তুমি যদি এমসিকিউ প্র্যাকটিস না করো, তাহলে তোমার প্রিপারেশন কখনোই কমপ্লিট হবে না, গ্যারেন্টেড। তুমি যখনই এমসিকিউ প্র্যাকটিস করতে যাবে, তখনই তোমার যে 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে তোমার কনফিউশন ক্রিয়েট হবে, তুমি কনফিউজড হয়ে যাবে যে কোন অ্যান্সারটা হবে। তো যখনই তুমি কনফিউজড হয়ে যাবে, তখনই তুমি তোমার থিওরি বইটা দেখবে, হতে পারে সেটা ইতিহাস, ভূগোল, যে কোনো চ্যাপ্টার, যে কোনো সাবজেক্ট হোক। তো যখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করার সময় যখন তুমি কনফিউজড হয়ে গেলে, যখন তুমি থিওরি বই দেখলে যে না দেখি তো কোথায় এই নিয়ম, আমি এটা তো পড়েছিলাম, একবার খুলে দেখি কোথায়, যখন তুমি খুঁজে দেখবে, তখন তোমার এটা রিভিশন হয়ে যাবে। এমসিকিউ যত প্র্যাকটিস করবে, তত তোমার রিভিশন হবে, আর যত রিভিশন হবে, তত তোমার মাথায় ডেটা অটোমেটিক টাইপ করার মতো গেঁথে যাবে। আমরা যেরকম টাইপ করি, ওরকম তোমার এই মেমোরিতে ওই ডেটাগুলো টাইপ করা হবে। ওই জন্য বলছি এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতেই হবে, শুধুমাত্র ইংলিশের জন্য নয়, সবকটা পেপারের জন্য তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতেই হবে। এইবার দেখো, এখন এখন এই 4টে বই খুব টপ লেভেল আছে,
ভীষণ ভীষণ টপ লেভেলে আছে। আর বইগুলো সত্যি খুব ভালো, খুব ভালো। বিশেষ করে তো এই দুটি বই, বিশেষ করে এই দুটি বই খুব ভালো, খুব অসম্ভব, খুব ভালো। এই বই দুটো দারুণ বই বের করেছে। এই বইটা তো নিঃসন্দেহে খুব ভালো বই, আর এই বইটাও খুব ভালো বই। এই বই এই চারটে বই তুমি অবশ্যই প্র্যাকটিস করো, হ্যাঁ অবশ্যই। ইংলিশে তুমি তো ইতিহাস গুলো প্র্যাকটিস করবে সেটা আলাদা ব্যাপার, কনস্টিটিউশন আছে, ইকোনমিক্স আছে, আলাদা ব্যাপার। কিন্তু এই বইগুলো থেকে তুমি ইংলিশ যে কটা তোমাকে প্র্যাকটিস দেওয়া আছে অবশ্যই কমপ্লিট করো। দেখবে তুমি ইংলিশে 25-এ 25 পাবেই। তোমার একটাই কি কি করতে হবে আমি আরেকবার বলে দিই। তোমাকে ফার্স্ট ওই যে বইটা আছে, যেটা যে বইটা আমি আগে দেখালাম রায় মার্টিনের ইংলিশ গ্রামারের যে নিয়মগুলো আছে নিয়মগুলো তোমাকে পড়তে হবে। তারপর ওইখানে গ্রামারের নিয়মগুলো পড়লে ওইখানে কোশ্চেন প্র্যাকটিস করলে ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করবে। তারপরে এই বইয়ের যে প্রশ্নগুলো আছে 25টা করে যে প্রশ্নগুলো আছে ইংলিশে সেইগুলো প্র্যাকটিস করবে। আর এই চ্যানেলে মনে করো আমি তোমাদের ডব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে বা যে কোশ্চেনের উপর বেস করে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে টপিকের উপর বেস করে আমি সমস্ত কিছু এই চ্যানেলে আলোচনা করে দেবো। অলরেডি অনেক ভিডিও আমার তৈরি করা হয়ে গেছে ডব্লিউবিসিএস প্র্যাকটিস সেটের উপর। আর ছোট ছোট করে যে শর্ট ভিডিওগুলো আমি আপলোড করি ওই ভিডিওগুলো অবশ্যই দেখবে, কেমন? আচ্ছা তার আগে বলে দিই, মনে করো এই বইগুলো থেকেও তুমি ইংলিশ প্র্যাকটিস করছো, 25টা করে সেট আছে। তো এখানে দেখো এখানে 47টা সেট, হ্যাঁ এইখানটা 40টা সেট, এইখানটা প্রায় কত 5,000 মতো প্রশ্ন আছে, হ্যাঁ এইখানটাও 30টা সেট আছে। তো তুমি এইগুলো কমপ্লিট করো, যতগুলো আছে সবগুলো কমপ্লিট করো। আবারও বলছি, তুমি এই বই থেকে যখন তুমি কোনো কোশ্চেন প্র্যাকটিস করছো আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করবে যদি তোমার কোনো প্রশ্ন আটকে যায়। শুধুমাত্র আমি বলছি ইন্ডিভিজুয়ালি তোমরা যে যতবার আমাকে তোমরা মেসেজ করো না কেন আমি তোমাদের পার্টিকুলার ইন্ডিভিজুয়ালি প্রত্যেক কজনা মানে প্রত্যেকের ডাউটের উপর বেস করে আমি ভিডিও তৈরি করে দেবো। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আবার লিখে দিচ্ছি, হ্যাঁ 9051833423। হ্যাঁ তো এই ফোন নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের প্রত্যেকের ডাউটের উপর বেস করে আমি ভিডিও তৈরি করে দেবো। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো। তুমি অবশ্যই ওই গ্রুপে অ্যাড হয়ে যাবে। আমি যা ভিডিও আপলোড করি না কেন ওই গ্রুপে আমি দিয়ে দিই, হ্যাঁ যেমন সে ইউটিউবে হোক ফেসবুকে হোক যেখানেই হোক, আমি যেখানে ভিডিও আপলোড করি না কেন আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে সেখানটা আমি লিঙ্ক দিয়ে দিই, তোমরা অবশ্যই দেখে নিও। আর তোমাদের যাই প্রবলেম হোক না কেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই ছবি তুলে পাঠাবে, আমি তোমাদের ডাউটের উপর বেস করে ভিডিও তৈরি করে দেবো, কেমন? আচ্ছা আর এই কটা বইয়ের যে প্র্যাকটিস গুলো আছে সেইগুলো কিন্তু খুব খুব সিরিয়াসলি তোমরা কিন্তু করো। অন্যান্য আরো প্র্যাকটিস বই আছে কিন্তু আগে এইগুলো করো, তারপরে তুমি অন্যান্য বই প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা বলছি যে তোমার ডব্লিউবিসিএস আপকামিং যে পরীক্ষাটা আসছে, কদিন 2 মাস পরে যে পরীক্ষাটা আসছে, ওই ডব্লিউবিসিএস পরীক্ষায় এমন কোনো গ্রামারের কোশ্চেন থাকবে না বা এমন কোনো গ্রামারের কোশ্চেন আসবে না যে গ্রামারের টপিকটা আমি তোমাকে শেখাইনি। মনে রেখো, একদম গ্যারেন্টি দিচ্ছি। এই চ্যানেলে যে গ্রামারের টপিকগুলো শেখানো হয় প্রত্যেক কটা টপিক তোমার এক্সাম ওরিয়েন্টেড, প্রত্যেক কটা। তুমি পরীক্ষাটা দিয়ে এসে তারপর বলবে যে না ওখানটা যে কটা প্রশ্ন এসেছিল সব কটা প্রশ্ন ইংলিশে 25টা প্রশ্ন একদম এই চ্যানেল থেকেই এসছে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আজকে থেকে আমি কন্টিনিউ ছোট ছোট টপিকের উপর বেস করে আমি ভিডিও আপলোড করতেই থাকবো, তোমরা একটুখানি সিরিয়াসলি ওই ভিডিওগুলো দেখো। হ্যাঁ আমি আবারও বলছি, তোমার পরীক্ষায় গ্রামারের এমন কোনো টপিক থাকবে না যে টপিক তুমি শিখবে না এই চ্যানেলে। যাই টপিক থেকে প্রশ্ন আসুক না কেন তোমাকে এই চ্যানেলে খুব সিরিয়াসলি সেগুলো শেখানো হবে। অর্থাৎ এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় তোমরা খুব সিরিয়াসলি দেখো। আর আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই কথাগুলো একটুখানি সিরিয়াসলি সেগুলো ফুলফিল করো, সেগুলো মেনে চলো, দেখো তোমাকে 25-এ 25 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি, দেখো তুমি যদি প্রিলিমিনারি পরীক্ষাতে যদি নাম্বার বেশি থাকে, আমি এক্সাম্পল দিচ্ছি, মনে করো তোমার পরীক্ষা কত, পরীক্ষা তো 200-তে, রাইট? আচ্ছা দেখো তোমার পরীক্ষা কত, দেখো পরীক্ষা হচ্ছে আমাকে 200-তে, তো তোমাকে 200-200-র মধ্যে তোমাকে টার্গেট করতে হবে 150 তোমাকে টার্গেট করতেই হবে। এবার দেখো কম্পিটিশন কিন্তু প্রচন্ড বাড়ছে, হ্যাঁ দেখো প্রতিবারই ডব্লিউবিসিএস এর কাট অফ এর আগের বার বা তার কোনো একবার কাট অফ কমে গেছিল, কিন্তু সাধারণত কিন্তু ডব্লিউবিসিএস কাট অফ কিন্তু বাড়ছে। 150 তোমাকে টার্গেট রাখতেই হবে। 150 টার্গেট রাখলে তুমি কমসে কম 140-এর উপরে পাবে। আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে
মনে করো তুমি ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে আসলে, প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে এসে তোমার ক্যালকুলেশনে দাঁড়াচ্ছে যে তুমি 125 পাচ্ছ। আমি এক্সাম্পল দিচ্ছি যে তোমার ক্যালকুলেশনে তুমি 125 পাচ্ছ। যদি তুমি তোমার ক্যালকুলেশনে 125 পাচ্ছ, যদি তুমি দেখো, তুমি মেন পরীক্ষার প্রিপারেশনটা কিন্তু অতটা এনার্জির সাথে করতে পারবে না। আবারও বলছি, তুমি ডব্লিউবিসিএস এর পরীক্ষা দিয়ে এসে 200-র মধ্যে তুমি অ্যান্সার কি, তুমি বাড়িতে এসে অ্যান্সার মিলিয়ে দেখছো, তুমি 150-র উপরে নাম্বার পাচ্ছ। তুমি দেখবে অটোমেটিক তোমার ডব্লিউবিসিএস এর মেনের প্রিপারেশন এতটা তুমি এনার্জির সাথে করতে পারবে, এতটা কনফিডেন্সের সাথে করতে পারবে, তুমি কল্পনা করতে পারবে না। কিন্তু তুমি পরীক্ষা দিয়ে এসে দেখছো তোমার ডব্লিউবিসিএস এ 125 আছে প্রিলিমিনারিতে, বা মনে করো প্রিলিমিনারিতে তুমি 120 পাচ্ছ, তখন কিন্তু স্বাভাবিক তোমার মধ্যে একটা কোশ্চেন মার্ক কাজ করবে, কি করে পাস হবো? তো তুমি ডব্লিউবিসিএস মেন পড়াশোনা মানে প্রিপারেশন শুরু করেছো, তাও তোমার মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে, যদি আমি মেন তো পড়াশোনা করছি, প্রিলিমিনারি পাস করতে পারবো তো? ওই জন্য বলছি, যাতে তোমাকে পরীক্ষা দেওয়ার পরে তুমি যাতে কোনো রকম কোনো কোশ্চেন তোমার মনে না আসে, তার জন্য এখন থেকে সিরিয়াসলি পড়ো। তোমাকে 150 টার্গেট করতেই হবে, যত কষ্ট হোক তোমাকে 150 টার্গেট করতেই হবে, রাইট? আমাদের তো প্রশ্ন, আমাদের প্যাটার্ন তো কিরকম থাকে, প্যাটার্ন তো থাকে 8টা পেপার থেকে আসে, 8 ইন্টু, আচ্ছা এটা কালো কালি করি, হ্যাঁ হ্যাঁ দেখো আমাদের তো এরকম আসে 8 ইন্টু 25, রাইট? 8 × 25 = 200, আমাদের তো এরকম আসে। আমাদের তাহলে আমাদের যেটা টার্গেট করতে হবে সেটা হচ্ছে 8 ইন্টু 20, যেটা হচ্ছে 160 আসবে। তারপরে কম করে এদিক ওদিক যদি তোমার কিছু ভুল যায়, বা এই যে 20 সবসময় তুমি 8টা পেপারে 20টা অ্যাটেন্ড করতে পারবে না। তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পেপারটা আছে, ওই পেপারটা বাদ দিয়ে যে থিওরি পেপারগুলো আছে সেগুলো তুমি 17টা 18টা 20টা অ্যাভারেজে করতে পারবে। কিন্তু তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এ যেটা আছে 25টা প্রশ্ন, ওটা একটুখানি ডিস্টার্ব করবে, তোমাকে ভীষণ ডিস্টার্ব করবে, একটু না ভীষণ ডিস্টার্ব করবে। তো ওই কারেন্ট অ্যাফেয়ার্স পেপারটা ওইটা 25-এ 15টা ম্যাক্সিমাম আসে সাধারণত, অ্যাভারেজে 15টা ম্যাক্সিমাম আসে। মানে তাহলে ওই যে তাহলে তো ওইখানে 5টা কমে গেল, তাই না? তো তুমি এবার মনে করো তুমি ইংলিশে তুমি 25-এ 25 পাচ্ছ, একদম কনফার্ম যে ইংলিশে মনে করো তুমি 25-এ 25 পাচ্ছ। তাহলে তুমি যদি ইংলিশে 25-এ 25 পাও, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে 5টা কি 10টা প্রশ্ন তুমি কম পারবে, বা মনে করো অন্যান্য পেপার, কোনো একটা পেপার কঠিন চলে আসলো, তুমি খুব ভালো জিওগ্রাফি পারো, মনে করো জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন কঠিন চলে, বা মনে করো 25টার মধ্যে ওখানে থেকে 15টা বেশি পারলে না, বা মনে করো তুমি, আমি এক্সাম্পল দিচ্ছি, পলিটি কনস্টিটিউশন, এই পলিটি আছে, ইকোনমিক্স আছে, ওখান থেকে মনে করো তুমি 10টা প্রশ্ন পারলে না, এরকম তোমার কোথাও না কোথাও কোনো একটা পেপার তোমার খারাপ হয়ে গেল। যদি তুমি ইংলিশে 25-এ 25 পাও, তখন কিন্তু তোমার ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? ইংলিশ হলো এমন একটা সাবজেক্ট, তোমার ডব্লিউবিসিএস এর যত কটা পেপার আছে, সব কটা পেপারের থেকে সব থেকে কম সময় দিতে হয় ইংলিশে, সব থেকে কম সময় দিতে হয় ইংলিশে, আর সব থেকে বেশি নাম্বার পাওয়া যায় ইংলিশে, তাই না? আবারও বলি, ডব্লিউবিসিএস এর যত কটা পেপার আছে সব থেকে কম সময় দিতে হয় ইংলিশে, আর সব থেকে বেশি সময়, সব থেকে বেশি নাম্বার পাই কিন্তু আমরা ইংলিশে, সব থেকে কম সময় দিই, আবার সব থেকে বেশি নাম্বারও পাই। তাই তোমাকে এই নিয়ম, তুমি একটুখানি এতক্ষণ যা বললাম এগুলো একটু ফলো করো, ইংলিশে 25-এ 25 পাও, যাতে করে বাদবাকি পেপারগুলো কিন্তু কম নাম্বার পেলেও তোমার ওই 150-র কাছাকাছি নাম্বারটা ঘোরাঘুরি করবে। আর আমি আবারও বলছি, ডব্লিউবিসিএস এ মনে করো তুমি যদি 200-তে যদি 150 তুলতে পারো, তুলতে পারো, বা তুমি অ্যান্সার কি পরীক্ষা দিয়েছে বাড়িতে এসে, আমরা তো সবাই মেলাই অ্যান্সার কি বা ওই মনে করো যে আমরা যেগুলো ওই মার্কশিটে যেগুলো মার্ক করেছি, সেগুলো তুমি এসে মেলাবে, যদি তুমি 150 প্লাস নাম্বার পাও না, তুমি অটোমেটিক যে তোমার মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করবে, যে না এবার আমি ডব্লিউবিসিএস মেইন এর প্রিপারেশন, মানে 100% কনফিডেন্সের সাথে তুমি দেখো নিজে একা প্রিপারেশন নিতে পারবে। সে তুমি বাদ বাকি যে পেপারগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, দেখবে অটোমেটিক তুমি খুব সুন্দর পড়াশোনা করতে পারবে। আর যদি প্রিলিতে তুমি যদি নাম্বার ওই 120 বা মনে করো 115-তে চলে এসছে, তোমার ভয় কাজ করবে যে প্রিলি পাস করবো তো, ডব্লিউবিসিএস এর মেইন এর প্রিপারেশন কি নেবো, নাকি আবার অন্য কোনো পরীক্ষার জন্য খাটবো, এরকম কিন্তু মনে হবে। তো এই প্রিলি যে পরীক্ষাটা আছে, প্রিলিতেই তুমি 150 টার্গেট করো, যাতে করে কনফিডেন্সের সাথে তুমি কিন্তু প্রিপারেশনটা নিতে পারবে, মেইন পরীক্ষার প্রিপারেশন। তাহলে বোঝা গেল? তাহলে এত কিছু বললাম, এগুলো একটুখানি ফলো করো, দেখো দুর্দান্ত রেজাল্ট হবে, দুর্দান্ত রেজাল্ট হবে। তুমি 200-তে 150 আমাকে পেতেই হবে, আর ইংলিশে 25-এ 25 পেতে হবে। বাদবাকি পেপারগুলো আজকেই কি করে তুমি 25-এ মিনিমাম 20 পাওয়া যায়, 25-এ 25 পেলে তো খুবই ভালো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কি করে মিনিমাম 20 পাওয়া যায়, বা কি করে মিনিমাম আমি 200-তে 150 পাবো, একটুখানি ছক তৈরি করে ফেলো, একটুখানি রুটিন মাফিক পড়াশোনা করো, দেখো ডব্লিউবিসিএস পাওয়া যাবে, এটা কোনো ব্যাপার না, কেমন? তাহলে আমরা
এই এই এতক্ষণ যে বললাম একটুখানি ফলো করো, 25-এ 25 অবশ্যই পাবে। আর আমি তোমাদের একদম আশ্বাস দিচ্ছি, কথা দিচ্ছি যে তোমাদের ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এমন কোনো গ্রামারের টপিক আসবে না যে টপিক আমি শেখাইনি। তুমি ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে আসো, আমি কোশ্চেন পেপার তো আলোচনা করব, তখন কোশ্চেন পেপার আলোচনা করে আমি দেখিয়ে দেবো যে অমুক দিন অমুক ক্লাসে এই টপিকটা পড়ানো হয়েছে। প্রত্যেক কটা কোশ্চেনের উপর বেস করে প্রত্যেক কটা কোশ্চেন আমি বলে দেবো। আমি যে কোশ্চেনটা তো আসবে না পরীক্ষা দিয়ে যে কোশ্চেনটা পাবে, ওই কোশ্চেনটা আমি এরকম বলে রেখে আমি দেখিয়ে দেবো যে অমুক দিন অমুক ক্লাসে এই কোশ্চেনটা আলোচনা করা হয়েছিল। কেমন? একটুখানি পড়াশোনা করা অবশ্যই হবে। আর অবশ্যই এতক্ষণ ধরে তোমরা যারা ভিডিওটা দেখলে, তোমরা, আমি জানি যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো, তার মানে তোমার মধ্যে সেই ইচ্ছেটা আছে যে কি করে 25-এ 25 পাবো, ডব্লিউবিসিএস কি করে ক্র্যাক করবো। তো তোমার মধ্যে যে ইচ্ছেটা আছে, ইচ্ছেটাকে মরে যেতে দিও না। একটাই রিকোয়েস্ট শুধু, এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো, তার মানে তো সত্যি তোমার মধ্যে ইচ্ছা আছে ডব্লিউবিসিএস ক্র্যাক করবো। একটুখানি নিয়মগুলো ফলো করো, অবশ্যই তোমরা ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ক্র্যাক করতে পারবে। তারপর তো মেনের জন্য আলাদাভাবে তো খাটা যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন 2 মাস বাকি আছে, এই 2 মাস শুধুমাত্র প্রিলিমিনারির জন্য কাটো। এই যে 2 মাস বাকি আছে, 2 মাস শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষার জন্য কাটো, অবশ্যই পাস করতে পারবে। কেমন? আর এই চ্যানেলটা যারা এতক্ষণ ধরে ইউটিউবে দেখলে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই এই ভিডিওটা, বিশেষ করে এই ভিডিওটা তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা মনে করো যত ফেসবুক গ্রুপ আছে, তোমরা গ্রুপে একটুখানি শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরা বা আরো যারা আছে তোমার সাথে যারা প্রিপারেশন নিচ্ছে, তারা যদি ভিডিওটা অবশ্যই দেখে। হ্যাঁ, আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করো। কেমন? লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা এই পেজটা ফলো করে রাখো, আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কেমন? আচ্ছা, ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। আমাদের দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। কিন্তু কিন্তু এই এতক্ষণ ধরে যা বললাম একটুখানি ফলো করো। হ্যাঁ, একটুখানি ফলো করো। আমাকে টার্গেট রাখতে হবে 200-তে 150, ইংলিশে 25-এ 25। কেমন? ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। আমাদের দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখো। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি যখন পরে কোনো ভিডিও আপলোড করবো তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো, পেজটা অবশ্যই ফলো করে রাখো। ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। আমাদের দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।